গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের যে ক্লাস আপার প্রাইমারি টেটের, সেটা হচ্ছে বুদ্ধি বিষয়ে। বুদ্ধি নিয়ে তোমরা যারা আপার প্রাইমারি টেট দিতে চলেছো আগামী দিনে, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লাসটা মন দিয়ে শেষ অবধি দেখবে। চ্যানেলে যারা নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো আজকে যে আমাদের বুদ্ধির ভেতরে যে বিষয়বস্তুটা রয়েছে, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক বা আইকিউ, এনপিসি, জি অ্যান্ড এস ফ্যাক্টর। এগুলো আসলে কি, পুরো ক্লাসটা দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তোমাদের জন্য এখানে কিন্তু ক্লাসে 30টা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের টেট সংক্রান্ত যে কম্পিটিটিভ এক্সাম সেখানে এসেছে। তো সেগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আমরা আমাদের ক্লাসে, আমাদের বিষয়বস্তুতে। আমাদের বিষয়বস্তু হচ্ছে বুদ্ধি। যে বুদ্ধি নিয়ে আমরা এই পড়াশোনা করছি, সেই বুদ্ধি আসলে কি? বুদ্ধি হলো একটা বিমূর্ত ক্ষমতা। এটা অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা গ্রহণ, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা। বুঝতে পারলে? অর্থাৎ এই যে আমরা বলছি বিমূর্ত, মানে হচ্ছে এটা কিন্তু কোনো দৃশ্যমান বস্তু নয়। কার ভেতরে কি বুদ্ধি আছে তুমি দেখে বুঝতে পারবে না। এটা অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে বিমূর্ত। এখন এই যে বুদ্ধি, বুদ্ধির ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবে, অনেক বাচ্চাদের তার নিজের যে বয়স, তার থেকে কিন্তু সে বেশি বয়সের কাজ করতে পারে, বুঝতে পারে, এই বিষয়গুলো তার কিন্তু চলে আসে। তো তার এই যে বুঝতে পারা, এই জিনিসটা কিন্তু তার মানসিক বয়সকে ইন্ডিকেট করে। মানে সে হয়তো বয়সে ছোট, কিন্তু সে মেন্টালি কিন্তু অনেক ফরওয়ার্ড হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। এই ধারণাটা প্রথম আলফ্রেড বিনে 1905-এ প্রথম অনুধাবন করেন। 1905 সালে প্রথম এই ধারণাটা তিনি অনুধাবন করেন। এবং কোনো শিশু তার বয়সের তুলনায় কতটা কঠিন সমস্যার সমাধান করতে পারে, সেটাই কিন্তু এই মানসিক বয়স বা MA। বুঝতে পারলে? এবারে হচ্ছে একটা শিশু যখন জন্ম নিচ্ছে, তখন জন্ম নেওয়া থেকে আজ অবধি, বর্তমান সময় অবধি তার যে বয়স, অর্থাৎ তার যেটা অ্যাকচুয়াল এজ, সেই অ্যাকচুয়াল এজটাই হচ্ছে কিন্তু তার সিএ বা ক্রোনোলজিক্যাল এজ। বয়স মানে প্রকৃত বয়স, সেটাই ইন্ডিকেট করছে। এই হচ্ছে বুদ্ধির ক্ষেত্রে আমাদের চোখে দেখা দুটো, কি বলবো, প্যারামিটার। দুটো প্যারামিটার আমরা যেগুলোকে লক্ষ্য করতে পারি ইজিলি। তাহলে এখানে এই বুদ্ধি সংক্রান্ত একটা গাণিতিক পদ্ধতি আছে, যেটার নাম হচ্ছে আইকিউ স্কেল। এই আইকিউ স্কেল হচ্ছে MA/CA, মানে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এখানে তোমার অনেক সময় ইন্টেলিজেন্ট কোসেন্ট বা আইকিউর ফুল নামটা পড়ে, সেটা দেখবে অনেক রকম দেওয়া থাকে। কোসেন্টের জায়গায় অন্য আরে অনেক কিছু থাকলো, তো সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। অতএব খুব ভালোভাবে এগুলোকে কিন্তু লক্ষ্য করবে, এগুলোকে মনে রাখবে। এখানে মেন্টাল এজ, ক্রোনোলজিক্যাল এজ, এগুলোরও দেখবে অ্যাব্রিভিয়েশনগুলোকে আলাদা আলাদা দেওয়া থাকে। ঠিক আছে? মেন্টাল এজকে মেন্টালিটি এজ বা অন্য কিছু এরকম করে দিল, সি এটাকে কারেন্ট এজ এরকম বলে দিল, কিন্তু তোমাকে ক্রোনোলজিক্যাল এজ মনে রাখতে হবে। তো এই বিষয়টাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটা। ওকে?
এরপরে দেখো এই যে আইকিউ টেস্ট বলছি বা এটা আইকিউ টেস্ট করা হয়। তো আইকিউর যে ধারণাটা দেন সেটা হচ্ছেন প্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে উইলিয়াম স্টার্ন 1912 সালে। কিন্তু সূত্রটা সম্পূর্ণ করছেন এই যে সূত্রটা, এটা লুইস টারম্যানের। তাহলে এটার উদ্ভাবককে লুইস টারম্যান 1916 সালে এটার উদ্ভাবনা তিনি করেন। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন থাকে, এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবারে এই যে তিনি টারম্যান যে বুদ্ধির সূত্রটা আবিষ্কার করলেন তার উপরে এবং মানুষের উপরে একটা সার্ভে করে তিনি দেখলেন যে 140-এর উপরে যাদের থাকছে তাদেরকে তিনি বললেন প্রভাবশালী, আর যাদের 70-এর নিচে থাকছে তাদেরকে তিনি বললেন বৌদ্ধিক প্রতিবন্ধী বা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। এই কথাটা তিনি বললেন। তো এর উপরে তিনি পুরোপুরিভাবে একটা বিস্তৃত এরকম ভাবে টেবিল দিলেন, যে টেবিলের শেষ দিক থেকে আমরা নিচ দিক থেকে যদি দেখি, নিচের দিক থেকে আমরা তাকাই, তাহলে দেখো যারা 70 নিচে তারা হচ্ছে ক্যাজুয়াল, এগুলো হচ্ছে ক্যাজুয়াল, তারা হচ্ছে ক্যাজুয়াল ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। তারপরে হচ্ছে 70 থেকে 79, 80 থেকে 89, এইভাবে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। মানে 10 দিয়ে শুরু হচ্ছে, 10-এর ঘরে, আর পরবর্তী কতগুলো ঘর পর্যন্ত যাচ্ছে, এখানে 9 ঘর, এখানে 9 ঘর, এখানে কিন্তু হয়ে গেল 19 ঘর, এখানে হয়ে গেল না, এখানেও হচ্ছে 9 ঘর না, এখানেও হচ্ছে তোমার দেখো 100 হলেও তো 10 ঘর, মানে 19 ঘর হচ্ছে। এখানে আবার দেখো 9 ঘর, এখানে আবার দেখো 19 ঘর, আর এটা আবার ওপরে চলে যাচ্ছে। যাই হোক, এই শ্রেণী বিন্যাসটা, এই রেঞ্জটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে কি কোনটাকে বলে, বর্ডার লাইন বলা হচ্ছে সাধারণ এবং স্বল্প বুদ্ধির মধ্যে অবস্থান করছে। ডালনেস হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে এরা কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আর এই এভারেজ হচ্ছে মানে পৃথিবীর বেশিরভাগ জনসংখ্যা কিন্তু এই রেঞ্জটার ভেতরে পড়ছে। বেশিরভাগ লোক কিন্তু প্রায় পৃথিবীর 50% লোক কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়ছে। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এরা গড়ের চেয়ে কিছুটা বেশি বুদ্ধিমান, এরা হচ্ছে উচ্চ সাধারণ বুদ্ধি সম্পন্ন, এরা হচ্ছে ভেরি সুপেরিয়ার বা এরা খুব দ্রুত শিখতে পারে এবং জটিল চিন্তা করতে সক্ষম, এরা ভেরি সুপেরিয়ার বলা হচ্ছে এদেরকে। আর জিনিয়াস বলা হচ্ছে যাদের 140+ তাদেরকে অসাধারণ সৃজনশীলতা এবং অতি উচ্চ বুদ্ধি সম্পন্ন লোক। এদের কিন্তু সংখ্যাটা অনেক কম, এইটাও কম, এটাও কম, ঠিক আছে। তো এই যে বললাম এখানে কম এখানে কম, এইটার উপর বেস করে মনোবিজ্ঞানীগণ একটা নির্দিষ্ট জনসমষ্টির বুদ্ধাঙ্ক মানে আইকিউ পরিমাপ করে একটা নির্দিষ্ট গাণিতিক নকশা পান। সেই নকশাটা তোমাদেরকে এখানে জানতে হবে। নকশাটা কি রকমের না, নকশাটা হচ্ছে ঠিক এরকম। নকশাটা হচ্ছে এরকম, যার রেড কালার নিচ্ছি, এটা এখান থেকে শুরু হচ্ছে, আর আচ্ছা এটাকে কমিয়ে নিচ্ছি, এটাকে ডিলিট করে নিচ্ছি, শুরু করলাম একটু, ঠিক আছে। এবারে দেখো এটাতে কি হবে, এই দেখো, ঠিক আছে। এইটা তোমার ইন্ডিকেট করছে পপুলেশন, আর এটা ইন্ডিকেট করছে আইকিউ। এখানে মোটামুটি ভাবে দেখো এখানে কি বলেছে, এটাকে বলা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এটার নাম হচ্ছে এনপিসি, এটার নামই হচ্ছে এনপিসি, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এইখানে আমি এই পপুলেশনটাকে শুধুমাত্র পি লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু পড়ে নেবে এইভাবেই। তো এটার কাজটা কি, এটার কাজটা কি এবারে দেখো, এটার কাজটা কি দেখো,
তো এটার কাজটা হচ্ছে এই রেখাটা দেখতে অনেকটা উল্টানো ঘন্টার মতো, দেখতেই পাচ্ছ এর মাঝখানটা উঁচু এবং দুপ্রান্ত ক্রমশ নিচু হয়ে গেছে। ঠিক আছে, এবারে যদি এর ঠিক মিডল পজিশনে এরকম ভাবে একটা রেখা টানা হয়, এরকম ভাবে একটা ধরো রেখা টানা হচ্ছে, তাহলে মাঝখানে একটা যদি লম্ব টানা হয় তাহলে এর বাম দিকে এবং ডান দিকে জাস্ট মিরার ইমেজ, মানে এটা যেমন দেখতে ঠিক এটাও এমনি দেখতে একই রকম, এটা প্রতিসাম্য থাকে। এই রেখার একদম মাঝখানের বিন্দুটা হলো গড় বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ 100। এখানে আইকিউ 100 থাকছে, এখানে থাকছে আইকিউ 100। এদিকেও কম, এদিকে কমছে আর এদিকে তোমার বাড়ছে। তাহলে এই রেখাটা থেকে আমরা কি এবারে বুঝতে পারলাম? দেখো এই রেখাটা থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে 100টা পেয়েছি মোটামুটি মিডিলে, ঠিক আছে, এখানে 100 আছে, কমছে, এদিকে বাড়ছে। তার মানে এই দিকে আছে 80, 90, 80, 70 পর্যন্ত আছে এরকম ভাবে। এটা 140 বা তার থেকে বেশি আছে। এই জনসংখ্যার প্রায় 50% মানুষ এই গড়ের মধ্যে থাকে। এখানে জনসংখ্যা তিনি যেটা পপুলেশনের উপরে নিয়েছেন বা অল ওভার, মানে আমরা একটা ক্ষুদ্র অংশে যে সার্ভেটা করেছি ওটা যদি আমরা বৃহৎ অংশেও সার্ভে করতাম তাও কিন্তু আমরা মোটামুটি 50% লোককে দেখতে পেতাম যে এই রেঞ্জের ভেতরে আছে, যাদের 100 আছে। এবারে রেখার ডান দিকে যত যাওয়া যায় বুদ্ধির মাত্রা তত বাড়ে, এদিকে যত যাওয়া যাবে তত বাড়তে থাকে, কিন্তু মানুষের সংখ্যা কমতে থাকে। ঠিক আছে, কমতে 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 140-এর উপরে কিন্তু একদম কমে যায়। আবার রেখার বাম দিকে যত যাওয়া যায় বুদ্ধির মাত্রা তত কমতে থাকে। এখানে প্রায় 2.2% লোক থাকে, এই জায়গাতে 2.2% থাকে, আবার এইদিকেও থাকে প্রায় 2.2%। ঠিক আছে, এবং এইভাবে বুদ্ধির মাত্রা ততই কমতে থাকে। অ্যাকচুয়ালি এটা জিরোতে আসবে না, একটু ওপরের দিকে থাকবে। ঠিক আছে, একটু ওপরের দিকে থাকবে, এটা জিরোতে আসবে, কিন্তু এটা আমাদের এইখানে আমরা এটাকে ম্যাচ করে দিয়েছি, মানে এক্সাক্ট করা নেই ঠিকঠাক মতো, মোটামুটি ভাবে তোমাদেরকে বোঝানোর মতো একটা ইমেজ করেছি। এটাকে বলা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। ঠিক আছে, তো এই নর্মাল প্রবাবিলিটি কার্ভ আশা করি বুঝতে পারলে, এবং কেন এরকম হচ্ছে সেটাও বুঝতে পারছো। এরপরে দেখো বুদ্ধির প্রধান তত্ত্বসমূহ, এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যান একজন মনোবিদ, ঠিক আছে, সেই মনোবিদ কি করছেন, দ্বি উপাদান তত্ত্ব বলে একটা তত্ত্বের উদ্ভাবন করলেন। সেই তত্ত্বে তিনি যে বিষয়গুলোকে বললেন সেখানে দুটো উপাদানের কথা তিনি কিন্তু বললেন, মূলত দুটো উপাদানের কথা তিনি বললেন। একটা হচ্ছে জি ফ্যাক্টর আর একটা হচ্ছে এস ফ্যাক্টর। জি ফ্যাক্টর মানে জেনারেল এবিলিটি, জি ফর জেনারেল, আর এস মানে হচ্ছে এস ফর স্পেশাল। ঠিক আছে, তো মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান বিশ্বাস করতেন যে এই দুটো উপাদানের সমন্বয়ে কিন্তু মানুষের বুদ্ধিমত্তা নির্ভর করে। তাহলে এই যে এখানে জি ফ্যাক্টরের কথা বলছেন, এটা হচ্ছে একটা সাধারণ মানসিক ক্ষমতা যা সব কাজে লাগে। এটা হচ্ছে জন্মগত এবং অপরিবর্তনীয়, এটি জন্মসূত্রেই পাওয়া যায় এবং এটা মূলত আমাদের সহজাত ক্ষমতা। এই ক্ষমতা প্রশিক্ষণের মাধ্যমে তার কথা মতো চেঞ্জ করা বা পরিবর্তন করা বা উন্নত করা সম্ভব নয়। আবার তুমি যদি প্র্যাকটিস নাও করো তাও কিন্তু এই জেনারেল যে জি ফ্যাক্টরটা তার কিন্তু কোনো রকম রূপান্তর বা মানের অবনমন কিছুই হবে না, এটা অপরিবর্তনীয়। এই ক্ষমতা প্রশিক্ষণের মাধ্যমে বাড়ানো কিংবা কমানো যাবে না। যে কোনো কাজ, তা জটিল গণিত হোক বা সাধারণ কথোপকথন, সব কিছুতেই এই সাধারণ উপাদানের কিছুটা হলেও প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে এস ফ্যাক্টর। এস ফ্যাক্টর হচ্ছে একটা বিশেষ ক্ষমতা বা নির্দিষ্ট কাজের জন্য, যেমন গান করা, অঙ্ক করা বা কোনো সাঁতার কাটা, মানে কোনো একটা স্পেশাল পোজ দিয়ে সাঁতার কাটা,
এই যে স্পেশাল কোয়ালিটি বিল্ড করা, এটা বিল্ড করতে হয়, এটা তৈরি করতে হয়, এটা জন্মগত নয় বরং শিক্ষা এবং প্রশিক্ষণ এবং অনুশীলন। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস এর সাথে যুক্ত থাকছে, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে প্রশিক্ষণ আরেকটা হচ্ছে অনুশীলন। এই তিনটা জিনিস যখন থাকছে তখন কিন্তু এই এস ফ্যাক্টরটা নারিশ হচ্ছে। একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট থাকে, যেমন কেউ হয়তো গণিতে খুব ভালো, ঠিক আছে, তার মানে এস ফ্যাক্টরটা এখানে হচ্ছে ম্যাথ। আবার কেউ গানে হয়তো পারদর্শী, তার মানে তার এস ফ্যাক্টরটা হচ্ছে মিউজিক। ঠিক আছে, অনুশীলনের মাধ্যমে এই ক্ষমতার উন্নতি ঘটানো যেমন সম্ভব, তেমনি যদি অনুশীলন না করা হয় তাহলে এই এস ফ্যাক্টরটার কিন্তু অবনমন ঘটে। কিন্তু এর ক্ষেত্রে অবনমন বা উন্নয়ন কিছুই সম্ভব নয়, এই দুটোই কিন্তু কিছুই সম্ভব নয়। আর একে কিন্তু উন্নত করা সম্ভব, উন্নত করা যায়। বুঝতে পারলে? কাকে? এস ফ্যাক্টরকে। কিন্তু এটা জি ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। উন্নতও করা যায় না, আবার অবনমনও ঘটে না। তাহলে সহজভাবে বলা যায় যে কোনো কাজ ভালো করার সাধারণ ক্ষমতা যেটা থাকে আমাদের ভেতরে সেটাকে জি ফ্যাক্টর বলে, আর যেটা উপযুক্ত শিক্ষা, অনুশীলন, প্রশিক্ষণের মাধ্যমে আমরা অর্জন করি সেটাকে বলা হচ্ছে আমাদের এস ফ্যাক্টর। তাই তো, সেটাকে বলছি আমরা আমাদের এস ফ্যাক্টর। উদাহরণ একটা দেওয়া যাক, জিনিসটা তোমাদের ভালো মনে হবে, মানে বুঝতে পারবে ঠিকঠাক। জি ফ্যাক্টরের একটা উদাহরণ দিই, যেমন একজন খেলোয়াড়ের মনোযোগ দেওয়ার ক্ষমতা, দ্রুত চিন্তা করার শক্তি এবং শারীরিক নড়াচড়ার যে সাধারণ সমন্বয় আছে, তাই হলো তার জি ফ্যাক্টর। এটা তার সব ধরনের খেলাধুলা বা সাধারণ কাজকর্মে সেই ব্যক্তি কিন্তু ব্যবহার করে। কিন্তু যদি ওই খেলোয়াড় তার দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে ব্যাটিং কিংবা বোলিংয়ের একটা বিশেষ ক্ষমতা অর্জন করে, যেমন ধরে নাও ধোনি যে হেলিকপ্টার শটটা দেয়, সেটা কিন্তু তার এস ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ধোনির এস ফ্যাক্টর, এটাকে কিন্তু অর্জন করতে হয়েছে, এটা একদিনে সম্ভব নয়। তাহলে এই যে ব্যাটিং দক্ষতা অর্জন করা, এটা এস ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে একজন মানুষের একটা শক্তিশালী জি ফ্যাক্টর থাকতে পারে যা তাকে বিভিন্ন কাজে সাহায্য করে, কিন্তু তাকে কোনো নির্দিষ্ট কাজে, যেমন গান, ছবি আঁকা, গণিত, খেলাধুলা, এইসব ব্যাপারে সফল হতে গেলে সফল ব্যক্তিদের কিন্তু এস ফ্যাক্টর থাকে। অর্থাৎ আমরা এখান থেকে বলবো যে যারা সফল তাদের কিন্তু দুটোই ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে জি ফ্যাক্টর আর একটা হচ্ছে এস ফ্যাক্টর। আর যারা সফল নয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র জি ফ্যাক্টরটা থাকে, এস ফ্যাক্টর হয়তো কোনো একটা পার্টিকুলার জিনিসে ততটা ভালো নেই, কিন্তু এস একটা ফ্যাক্টর থাকতে পারে। এবারে এই এস ফ্যাক্টরটাই কিন্তু দুটো ব্যক্তির ভেতরে, মানে আমিও ক্রিকেট খেলি, ধোনিও ক্রিকেট খেলে, কিন্তু দুজনের ভেতরে এই এস ফ্যাক্টরটা সে কিন্তু উন্নত করে নিয়েছে অনেক বেশি। বুঝতে পারলে? এই হচ্ছে কিন্তু জি ফ্যাক্টর এস ফ্যাক্টর। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এটা 1904 সালে উদ্ভাবিত হয় চার্লস স্পিয়ারম্যান দ্বারা। ঠিক আছে, এতগুলো তথ্য তোমাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। বুঝেছো? এরপরে দেখো নেক্সট যে বিষয়টা আসছে আমাদের, সেটা হচ্ছে গার্ডনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব। ঠিক আছে, হাওয়ার্ড গার্ডনার তিনি মনে করেন যে বুদ্ধি একমুখী নয়, বরং এটি 8টা স্বতন্ত্র 8 রকম তিনি বুদ্ধির কথা বলেছেন। এটা 1983 সালে তিনি মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বে বলেছেন, যেখানে তিনি
বুদ্ধিকে কোনো একক ক্ষমতা না করে তিনি একটা একাধিক স্বতন্ত্র বুদ্ধির সমষ্টি বলেছেন। মানে অনেকগুলো জিনিসের বুদ্ধি নিয়েই বুদ্ধি, অ্যাকচুয়াল বুদ্ধিটা তৈরি হচ্ছে। তার মধ্যে হচ্ছে লিঙ্গুইস্টিক, মানে শব্দ এবং ভাষার ব্যবহার। তাহলে শব্দ এবং ভাষার সঠিক ও কার্যকর ব্যবহারের ক্ষমতা লিঙ্গুইস্টিক বুদ্ধির পরিচয় দেয়। যারা এই বুদ্ধিতে দক্ষ তারা সাধারণত কবি, লেখক বা ভালো বক্তা হন। বুঝতে পারছো? লজিক্যাল, ম্যাথামেটিক্যাল, যেমন হচ্ছে যুক্তি ও গাণিতিক সমস্যা, যুক্তির প্রয়োগ, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষমতা, এগুলো কাজে থাকে। বিজ্ঞানী, গণিতবিদ, ইঞ্জিনিয়ার, এদের মধ্যে এই বুদ্ধি বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে স্পেশিয়াল বা স্থানিক বুদ্ধি। দৃশ্যমান জগতের সঠিকভাবে অনুধাবন করা এবং মনের মধ্যে নকশা বা ছবি তৈরি করার ক্ষমতা যাদের থাকে, মানে যারা কল্পনা দিয়ে বাড়ি তৈরি করতে পারে, কল্পনা দিয়ে একটা ব্রিজ বানাতে পারে, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তাদেরকে, তারা কি হয়? স্থপতি হয়, তারা পাইলট হয়, তারা কিন্তু জিনিসটাকে নির্মাণ করতে পারে কল্পনা শক্তি দিয়েই। মনের মধ্যে নকশা বা ছবি করার ক্ষমতা তাদের ভেতরে থাকে। ভালো যারা আর্টিস্ট হয়, স্থপতি বলো বা চিত্রশিল্পী বলো, তাদের ভেতরে এবং পাইলটদের ভেতরে এই ধরনের ক্ষমতার, অসাধারণ ক্ষমতা লক্ষ্য করা যায়। মিউজিক্যাল হচ্ছে সুর, ছন্দ, লয়, তাল ইত্যাদির বিশেষ সংবেদনশীলতা এইসব ব্যক্তিদের ভেতরে দেখা যায়। সঙ্গীত শিল্পী এবং সুরকারদের এই মিউজিক্যাল বা সুর ছন্দের বুদ্ধিটা খুবই তীক্ষ্ণ হয়। তারপরে হচ্ছে নিজের শরীরকে ব্যবহার করে কোনো কাজ করা, সূক্ষ্ম কৌশল প্রদর্শনের ক্ষমতা থাকে জিমন্যাস্টিক খেলোয়াড় এনাদের মধ্যে। এছাড়া যারা ডক্টর হন, মানে সার্জন, স্পেশালিস্ট সার্জন যারা, তাদের যে নিখুঁত হাত, সেই হাত দিয়ে তারা কিন্তু সেই কাজগুলো করতে পারেন। চিত্রশিল্পী যারা হন তারাও করতে পারেন। মৃৎশিল্পী, ঠিক আছে, এদের ভেতরে নৃত্যশিল্পী, এদের ভেতরে এই ধরনের ক্ষমতা খুব ভালো লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? এছাড়া আরো যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ইন্টারপার্সোনাল ব্যক্তিত্ব কাদের ভেতরে থাকে, যেমন হচ্ছে শিক্ষকদের, নেতাদের, ঠিক আছে। এইসব মানুষেরা কি করেন না, অন্য মানুষের মনস্তত্ত্বটা যেমন বুঝতে পারেন, তাদের আবেগ, তাদের মেজাজ, তাদের উদ্দেশ্য, তাদের প্রেরণা, তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা, সব কিছুটা কিন্তু অনুধাবন করতে পারেন এই ইন্টারপার্সোনাল বুদ্ধি দিয়ে। যারা এই বুদ্ধিসত্তায় দক্ষ তারা অন্যদের সাথে খুব ভালো যোগাযোগ স্থাপন করতে পারেন, তাদের কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো হয়। আরেকটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল বা আন্তঃব্যক্তিত্বের বুদ্ধিমত্তা। এটা হচ্ছে আন্তঃব্যক্তিত্ব, ঠিক আছে, আন্তঃব্যক্তিত্বের, এটা হচ্ছে একটু বাংলাটা লিখে দিচ্ছি এটার ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে যেমন আন্তর্জাতিক ইন্টার, তেমনি হচ্ছে আন্তঃব্যক্তিত্ব। আর এটা হচ্ছে অন্তঃব্যক্তিত্ব, ঠিক আছে। এটা কিরকম জিনিস? ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে আভ্যন্তরীণ জগতের বোঝার ক্ষমতা এনাদের অনেক বেশি। এনারা দার্শনিক, গবেষক, এই সব বিষয়ে কিন্তু খুবই দক্ষ হন। এনারা আধ্যাত্মিক জগতেও খুবই গুরুত্ব রাখেন। নিজের শক্তি, দুর্বলতা, আবেগ, লক্ষ্য সম্পর্কে গভীর সচেতনতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। যেমন দার্শনিক বললাম, লেখক, আধ্যাত্মিক গুরু, ঠিক আছে,
গবেষক তাদের ভেতরে এটা দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে প্রকৃতিবাদী বুদ্ধিমত্তা, মানে হচ্ছে ন্যাচারালিস্টিক। এটা হচ্ছে প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে এনাদের কিন্তু খুব ভালো দক্ষতা থাকে, যেমন গাছপালা, পশু পাখি, মাটি, পরিবেশ, আবহাওয়া, এত সব কিছু বোঝার ক্ষমতা তাদের কিন্তু ক্ষমতা বা দক্ষতাটা খুব ভালো থাকে। যেমন কৃষক, উদ্ভিদবিদ বা পরিবেশবিদ বা প্রাণীবিদ, এই সব ক্ষেত্রে এনাদের বুদ্ধিমত্তা বেশি থাকে। বুঝতে পারলে? তাহলে এটা আমরা কি জানলাম? এটা আমরা জানলাম গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব। 8টা টোটাল তত্ত্বের কথা বলেছেন, এগুলোকে মনে রাখবে। ভাষা, যুক্তি, নকশা, গান বা সঙ্গীত, তারপরে হচ্ছে শরীর বা শরীর সৌষ্ঠব, তারপরে হচ্ছে তোমার অন্তঃব্যক্তিত্ব, আর হচ্ছে প্রকৃতিবিদ। ঠিক আছে? এই হচ্ছে 8 রকমের বুদ্ধিমত্তার কথা বলেছেন। এরপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টার্নবার্গের টায়ার্কিক তত্ত্ব। ঠিক আছে? আমি ইন ডিটেলস তোমাদেরকে পড়াচ্ছি অনেকগুলো বিষয়, খুব ভালোভাবে কিন্তু বিষয়গুলোকে তোমরা বুঝবে, তোমরা অনুধাবন করবে, এটা তোমাদের খুবই কিন্তু কার্যকরী। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু, যেখানে প্রথমেই আমাদের রবার্ট স্টার্নবার্গ বুদ্ধিকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। ত্রিযোজী তত্ত্ব বলা হয় একে, ত্রিযোজী তত্ত্ব বলে। ত্রিযোজী তত্ত্ব বলেন, ত্রিযোজী তত্ত্ব এটাকে বলা হচ্ছে। ত্রিযোজী তত্ত্বে রবার্ট জে স্টার্নবার্গ বলেছেন বুদ্ধি কেবল কোনো এক একক ক্ষমতা নয়, বরং এটা 3টা ভিন্ন উপাদানের সমন্বয়। ঠিক আছে? 3টি সমন্বয়ের কথা তিনি বলেছেন। আগের জন বললেন 8টার কথা, ইনি বলছেন 3টের কথা। তার ভেতরে হচ্ছে উপাদানগত বা বিশ্লেষণমূলক বুদ্ধি, এটাকে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল কম্পোনেন্সিয়াল। উপাদান ভিত্তিক, এটা হচ্ছে উপাদান ভিত্তিক বুদ্ধিমত্তা। এটা আমাদের একাডেমিক বা পুঁথিগত বিদ্যার সাথে যুক্ত। এর মাধ্যমে আমরা তথ্য বিশ্লেষণ করতে পারি, ছোট ছোট অংশে ভাগ করে সমস্যার সমাধান করতে পারি এবং বিভিন্ন বিষয়ের তুলনা করতে পারি। তথ্য দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি। পরীক্ষায় ভালো ফল করার জন্য এই বুদ্ধির প্রয়োজন হয় সবচেয়ে বেশি। উপাদান ভিত্তিক, তোমাকে আগে কিন্তু ইনফরমেশনটা থাকতে হবে, ইনফরমেশনের উপরেই পুরোটা কিন্তু ডিপেন্ড করছে। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল, এটা হচ্ছে বিশ্লেষণমূলক, তোমাকে বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু থাকতে হবে। নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েটিভ, এটা হচ্ছে সৃজনশীলতা ভিত্তিক। সৃজনশীলতা ভিত্তিক মানে হচ্ছে কি, এটি নতুন কোনো কিছু উদ্ভাবন বা সৃজনশীল কাজের সাথে যুক্ত। কোনো নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া বা পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ নতুন কোনো সমস্যার সমাধান করা এই বুদ্ধির কাজ। যারা উদ্ভাবক বা শিল্পী হন তাদের এই বুদ্ধি প্রবল থাকে। এবারে হচ্ছে কনটেক্সচুয়াল বা ব্যবহারিক বুদ্ধি। অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে সফল হতে, মানে প্রত্যেকটা সফল বলতে যে কোনো ধরনের সফলতা পেতে আমরা যে সমস্যাগুলো
আসে সেগুলোর যে সমাধান করতে পারি কিন্তু এই ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে। পরিবেশের সাথে আমরা নিজেকে খাপ খাইয়ে নিতে পারি, প্রয়োজন বোধে পরিবেশকে নিজের অনুকূলে পরিবর্তন করার ক্ষমতা কিন্তু এটা আমাদের রয়েছে। সবথেকে মানে মানুষের ভেতরে কিন্তু এর সবথেকে বড় গুণ রয়েছে যে পরিবেশকে তার অনুকূলে নিয়ে আসা। যেমন ধরো গ্রীষ্মকালে প্রচন্ড গরম লাগছে, তো আমরা সেই জন্য আবিষ্কার করে ফেলেছি এসির, ঠিক আছে, ঠান্ডা লাগবে। আমরা পরিবেশের বিপরীত দিকে হেঁটে আমরা কিন্তু এটা তৈরি করতে পেরেছি ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে, ব্যবহারিক বুদ্ধিমত্তার মাধ্যমে, ঠিক আছে। তো সেটা হয়তো পরিবেশের পক্ষে বা আমাদের নিজেদের পক্ষেও ক্ষতিকারক হয়ে যাচ্ছে অনেক সময়, কিন্তু আমরা এটা করতে পারছি এই যে ত্রিযোজি তত্ত্বে যেখানে স্টানবার্গ বলেছেন সেখানে তার ব্যবহারিক যে বুদ্ধিমত্তার মাধ্যমে। বুঝতে পারলে নিশ্চয়। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ক্লাসটা অনেকটাই বড় রয়েছে, একটু মন দিয়ে শুনবে, তোমাদের কিন্তু কাজে লাগবে। সেটা হচ্ছে রেমন্ড ক্যাটেল বুদ্ধি সংক্রান্ত তত্ত্বের একটা তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটা হচ্ছে তরল বুদ্ধি এবং কেলাসিত বা স্ফটিক বুদ্ধি, দু রকমের বুদ্ধির কথা তিনি বলেছেন। একটা হচ্ছে এটার নাম হচ্ছে তরল বুদ্ধি, আর এটা হচ্ছে কেলাসিত বা স্ফটিক বুদ্ধি। তাহলে ফ্লুইড ইন্টেলিজেন্স বা তরল বিষয়টা কি? এটা মূলত নতুন সমস্যার সমাধান করা এবং যুক্তি দিয়ে কোনো কিছুর বোঝার ক্ষমতা। এটি জন্মগত এবং জৈবিক ক্ষমতা, এটি কোনো বিশেষ শিক্ষা বা অর্জিত জ্ঞানের উপর নির্ভর করে না। মানে অনেকটাই ঠিক জি ফ্যাক্টরের মতো, যেটা আমরা পড়লাম এর আগে, সেই জি ফ্যাক্টরের মতো নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, প্যাটার্ন শনাক্ত করা, বিমূর্ত চিন্তা করার ক্ষেত্রে এটা কাজ করে। তাহলে বয়স বাড়লে এই বুদ্ধির ক্ষমতা কিন্তু কমতে থাকে, তরল বুদ্ধি কিন্তু কমতে থাকে। সাধারণত 20 বছরের পরে ধীরে ধীরে এই বুদ্ধি কমতে থাকে। তাহলে পয়েন্টগুলো তোমাদের মনে থাকবে। এটা হচ্ছে জন্মগত এবং জৈবিক প্রক্রিয়া, এটা কোনো অনুশীলন বা শিক্ষার মাধ্যমে বাড়ানো বা কমানো যায় না, এবং এটা কিন্তু নতুন পরিস্থিতির সাথে মানে প্যাটার্ন শনাক্ত করে বিমূর্ত চিন্তা করার কাজে এটা ব্যবহৃত হয়। এবং বয়স বাড়লে এই বুদ্ধির ক্ষমতা কিন্তু কমতে থাকে। মোটামুটি 20 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে এই তরল বুদ্ধি কমতে থাকে। এবারে আসি কেলাসিত বা ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমরা দীর্ঘদিন শিক্ষা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে আমাদের যে অর্জিত জ্ঞান, এটা পরিবেশ, সংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করে থাকি। যেমন হচ্ছে শব্দভাণ্ডার বৃদ্ধি, সাধারণ জ্ঞান এবং অতীতে শেখা তথ্য ব্যবহার করে সমস্যা সমাধান করার অভিজ্ঞতা। এগুলো দেখবে অনেক সময় বেশি বয়স্ক লোক কিন্তু মানে বলে না পাকা বুদ্ধি, পাকা মাথার বুদ্ধি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কেলাসিত বুদ্ধি, ক্রিস্টালাইজড বুদ্ধি, স্ফটিক বুদ্ধি। বয়স্ক লোকদের এই জিনিসটা থাকে, তারা কিন্তু অনেক জিনিস থেকে শিখেছে, অনেক জিনিস কিন্তু তারা প্রশিক্ষণ, দীর্ঘদিনের অভ্যাস, অনুশীলন এসবের মাধ্যমে কিন্তু ধীরে 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 অর্জন করে আসছে। এবং বয়স বাড়লে এটাও কিন্তু বাড়তে থাকে, যত বয়স বাড়তে থাকে এটাও কিন্তু বাড়তে থাকে। দেখবে তাদের অনেক কিছু কিন্তু স্টকে রয়েছে, অনেক ধরনের ইনফরমেশন তারা কিন্তু স্টকে রাখতে পারছে। তাহলে বয়স বাড়লে এই বুদ্ধিটা বাড়তে থাকে, যেহেতু মানুষ সারা জীবন নতুন নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করে, তাই বৃদ্ধ বয়স পর্যন্ত এটা স্থিতিশীল থাকে বা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তাহলে যদি তোমাকে বলা হয় যে এই দুটো বুদ্ধির ভেতরে পার্থক্যটা কি, তাহলে হচ্ছে এর উৎসটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা দুভাগে ভাগ করছি, এটা আমার দিয়ে দিলে হয়তো ভালো হতো তোমাদেরকে। তো এখানে আমি বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে
তরল, আর একটা হচ্ছে কেলাসিত। এই তিনটার আমি একটা ডিফারেন্স তৈরি করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। তাহলে এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে জন্মগত, এটা জন্মগত, এটা হচ্ছে অর্জিত, অর্জিত, এটা হচ্ছে উদাহরণ দিচ্ছি, উদাহরণ যেমন হচ্ছে ধাঁধা, ঠিক আছে, ধাঁধা সমাধান, সমাধান, যুক্তি দেওয়া। হতে পারে এগুলো ভুল, অনেক কিছুই আমরা হয়তো যুক্তিটা ভুল দিচ্ছি, কিন্তু কেলাসিত বুদ্ধিতে শব্দার্থ সঠিক হবে। ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক তথ্য, এগুলো। বয়সের প্রভাব, বয়সে প্রভাব, এটা কমতে থাকে, এটা বাড়তে থাকে, ঠিক আছে। তো এইটা মোটামুটি তোমাদের আশা করি বুঝতে সাহায্য করবে পুরো বিষয়টা যেটা পড়া হলো সেটাকে, ঠিক আছে। এবারে দেখো, এই যে আইকিউর কথা আমরা একটু আগে বললাম, সেই আইকিউ বিভিন্ন পেশার ক্ষেত্রে কিভাবে তার প্রভাব রয়েছে। যেমন যারা উচ্চ বুদ্ধিভিত্তিক পেশাতে কাজে যুক্ত আছে, যেমন বৈজ্ঞানিক, অধ্যাপক, উচ্চপদস্থ গবেষক, সার্জন, তাদের প্রত্যেকেরই আইকিউ 125-এর ওপর থাকে। যারা পেশাদার বা কারিগরি থাকে 125 থেকে 124, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরা পেশাদারি বা কারিগরিতে যুক্ত। ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্টে এবং প্রশাসনিক কাজে যারা যুক্ত, যেমন স্কুল শিক্ষক, ব্যাংকার, ম্যানেজার, প্রশাসনিক কর্মকর্তা, তাদের থাকে এই লেভেলে। দক্ষ কারিগর বা করণিক মানে হচ্ছে ক্লার্ক, তাদের যেমন ক্লার্ক, মেকানিক, ইলেকট্রিশিয়ান, পুলিশ অফিসার, এদের এই থাকে আইকিউ। তো এগুলো একবার করে মনে রাখবে। এগুলো তো আমি আমার যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটাতে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে কিন্তু বারবার দেখতে থাকবে এবং নিয়মিতভাবে এগুলোকে অনুশীলন করতে থাকবে। কারণ অনেক সময় দিয়ে দেওয়া থাকে কোশ্চেনে যে একজন ইঞ্জিনিয়ারের মোটামুটি কত থাকে, সেখানে হয়তো এক্সাক্ট তোমাকে বলতে বললো না, কিন্তু মোটামুটি কেমন থাকে, তুমি সেখানে 90 যদি দিয়ে দাও সেটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তো এরকম একটা মোটামুটি চার্ট তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এটা মোটামুটি অথেন্টিক, তো এটাকে তোমরা দেখে রাখবে। এবারে আধা পেশাতে যুক্ত যেমন ড্রাইভার, কলকারখানা শ্রমিক, নিরাপত্তা কর্মী, এদের থাকে 80 থেকে 89-এর ভেতরে। আর অদক্ষ পেশাতে যারা আনস্কিল্ড থাকে তাদের ক্ষেত্রে আইকিউটা এত থাকে, 80-র নিচে থাকে। এবারে হচ্ছে দেখো, মানুষের আইকিউ অনুযায়ী আমরা এখন যেটা ছকটা দিলাম, সেখানে পেশা নির্বাচন করলে কি হয় না, কাজের একটা সন্তুষ্টি আসে, তাদের দক্ষতাটা বৃদ্ধি পায়। একে অকুপেশনাল ইন্টেলিজেন্স বলা হয়, এটা অকুপেশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, এইখানে আমরা এই যে আইকিউর কথাই বলছি, সবকিছুতে আইকিউ, তাহলে আইকিউই কি সব? পেশাগত জীবনে কেবল কিন্তু আইকিউ থাকলে হয় না, তার সাথে ইমোশনাল কোশেন্ট বা আবেগীয় বুদ্ধির সমান গুরুত্ব রয়েছে। তো এই আবেগীয় মানে আবেগটা থাকতে হবে তোমার, সেইটার সাথে সম্পৃক্ত হওয়ার, ভালোবাসার। তুমি হয়তো ড্রাইভারের কাজ করছো, তোমার হয়তো ইন্টেলিজেন্সি অনেক বেশি, যেখানে ড্রাইভারের 80 থেকে 90 থাকলেই হয়, সেখানে হয়তো তোমার অনেক বেশি আছে, 120-র উপরে। কিন্তু সেখানে সেই ইমোশনটা যদি তোমার কাজ করে, তাহলে তুমি কিন্তু একজন মানে ড্রাইভার হয়েও অনেক কিন্তু কি বলবো, দক্ষতা বা পদোন্নতি অর্জন করতে পারবে। সেটা ডিপেন্ড করছে তোমার ইকিউ বা ইমোশনাল কোশেন্ট বা আবেগীয় বুদ্ধিটার উপরে, তুমি কতটা সেটাকে কেমন ভাবে নিচ্ছ তার উপরে কিন্তু নির্ভর করছে। এখানে একটা বিষয় কিন্তু চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের যে ক্লাস, বুদ্ধির ক্লাস। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাদ থেকে যাচ্ছে, যেটা হচ্ছে পরীক্ষায় আসার মতো কিছু অভিজ্ঞা, বিভিন্ন রকমের অভিজ্ঞা, যেমন স্ট্যানফোর্ড বিনেট টেস্ট,
ওয়েলচার স্কেল, ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে প্রত্যেকটা। আর্মি আলফা, আর্মি বিটা, নন ভার্বাল, রেভেন্স, প্রোগ্রেসিভ, ম্যাট্রিক্স, এইগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু একটু সম্যকভাবে জানতে হবে। এগুলো আসলে কি, এগুলো কখন কি কাজে লাগে, তো সেই বিষয়টাই এবার আমি তোমাদেরকে বলবো। এখানে ব্যক্তি নির্ভর কিছু পরীক্ষা আছে, মানে ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট, যেটা একজন ব্যক্তির ক্ষেত্রে হবে। সেরকম হচ্ছে স্ট্যানফোর্ড বিনেট টেস্ট এবং ওয়েসলার স্কেল। এটা মূলত শিশুদের বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করা হয়। আর্মি আলফা এবং আর্মি বিটা হচ্ছে মূলত দলগত বা গ্রুপ টেস্ট, ঠিক আছে। এই তিনটাকে আগে বলে দিই, তারপরে আমি ইন্ডিভিজুয়ালি বলবো প্রত্যেকটাকে। এবারে হচ্ছে অবাচনিক, মানে হচ্ছে নন ভার্বাল, মানে যেখানে মুখে কিছু বলা হয় না, শুধুমাত্র কিছু সাইনের মাধ্যমে টেস্ট করা হয়, সেটাকে বলে। তো এটাকে একটু তোমাদেরকে ইন ডিটেলস আলোচনা করার দরকার আছে। স্ট্যানফোর্ড বিনেট টেস্ট যেটা, সেটার বিষয়ে আমি তোমাদেরকে প্রথমে বলি। এই যে স্ট্যানফোর্ড বিনেট টেস্ট, এটা একটা ইন্ডিভিজুয়াল টেস্ট। তো সেটা বুঝতে পারছো, দুজন বিজ্ঞানী রয়েছেন। এই তত্ত্বটা তারা উদ্ভাবন করেছেন, যেখানে স্ট্যানফোর্ড এবং বিনে 1905 সালে ফরাসি বিজ্ঞানী, এটা আলোচনা করছি, 1905 সালে, ঠিক আছে, আলফ্রেড বিনেট, আরেকজন হচ্ছেন থিওডোর সাইমন। ঠিক আছে, থিওডোর সাইমন প্রথম শিশুদের বুদ্ধিমত্তা সম্পর্কে এই ধরনের একটা বিনেট সাইমন স্কেল তৈরি করেন, যা পরবর্তীকালে 1916 সালে, এটা হচ্ছে 1905 সালে, তারপরে 1916 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের, ওই জন্য চলে এসছে স্ট্যানফোর্ড, দুজন বিজ্ঞানী নন, এখানে হচ্ছেন স্ট্যানফোর্ড হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারম্যান, যার টারম্যানের আইকিউ টেস্ট রয়েছে, সেই লুইস টারম্যান, তার বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এই দুটো নাম দিয়ে কিন্তু স্ট্যানফোর্ড টেস্টটা হয়েছে। এই পরীক্ষাটা আমেরিকান সংস্কৃতির উপযোগী করে পরিমার্জন করেন, যা পরবর্তীকালে স্ট্যানফোর্ড বিনেট টেস্ট নামে পরিচিত হয়। ঠিক আছে, তো আধুনিক স্ট্যানফোর্ড বিনেট টেস্টে 5টা প্রধান জ্ঞানীয় ক্ষেত্র বা ডোমেন আছে, যেমন হচ্ছে নূতন সমস্যার সমাধান, সাধারণ জ্ঞান এবং অর্জিত তথ্য, গাণিতিক সমস্যার সমাধান, প্যাটার্ন বা নকশা বোঝার ক্ষমতা, তথ্য মনে রেখে তা ব্যবহার করা। মানে একটা কুইজের মতো জিনিস বলতে পারো, যেখানে এই বিষয়গুলোকে লক্ষ্য করা হয়। ফ্লুইড রিজনিং, জ্ঞান, পরিমাণ মতো যুক্তি, দৃশ্য ও স্থানিক যে প্রক্রিয়াকরণ,
কার্যকরী স্মৃতি, ওয়ার্কিং মেমোরি, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। এটাতে কি করা হয় না, 2 থেকে 85 বছর বয়সী ব্যক্তি, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে 2 থেকে 85 বছর, 85+ বছর পর্যন্ত ব্যক্তির ক্ষেত্রে এটা কিন্তু করা হয়ে থাকে। এটা পুরোপুরি মৌখিক এবং অমৌখিক, মানে লিখেও হতে পারে, মৌখিক অথবা অমৌখিক টেস্ট উভয় ধরনেরই হতে পারে। এটা শুধুমাত্র একজন পরীক্ষার্থীর উপরে প্রয়োগ করা হয়ে থাকে, একজন পরীক্ষার্থীর উপরে পরীক্ষা করা হয়ে থাকে, মানে এতগুলো টেস্ট করা হয়। এখানে কি হয়, স্কুলে পিছিয়ে পড়া শিশুদের চিহ্নিত করে, মানে ওই যে টেস্টগুলো করা হয় সেখানে কি করতে হয় না, ধরো 5টা ডোমেনে 5 রকমের জিনিস রেখে কিছু সমস্যা সমাধানের কোশ্চেন দেওয়া হলো, কিছু সাধারণ জ্ঞানের উপর কোশ্চেন দেওয়া হলো, কিছু গাণিতিক সমস্যার উপরে সমাধান দেওয়া হলো, তারপর কিছু প্যাটার্ন বা নকশার উপরে কোশ্চেন দেওয়া হলো, তারপরে তথ্য মনে রেখে তা ব্যবহার করার উপরে কিছু কোশ্চেন দেওয়া হলো। এই সবগুলোকে নিয়ে কোশ্চেন করা হয় এবং সেই কোশ্চেনটা করার পর প্রশিক্ষক যিনি থাকছেন সেই প্রশিক্ষক স্ট্যানফোর্ড বিনেট টেস্টটা সম্পাদন করছেন। এখানে অত্যন্ত মেধাবী শিশুদের কিংবা মানসিক প্রতিবন্ধীদিকেও শনাক্ত করা কাজে ব্যবহার করা হয়। বুঝতে পারলে, এই হচ্ছে কিন্তু আমাদের স্ট্যানফোর্ড এবং বিনে টেস্ট। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে, কি লেখা আছে, এটা হচ্ছে উচ্চারণটা হবে ভেক্সলার। ওয়েলচার যেটা দেখতে পাচ্ছ সেটা ভেক্সলার, এটা হচ্ছে WISC টেস্টটা। এটা 1939 সালে উদ্ভাবিত হয়, 1939 সালে উদ্ভাবিত হচ্ছে। স্ট্যানফোর্ড বিনেট টেস্টের বিকল্প হিসাবে এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এটি বড়দের বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বিশেষ কার্যকর এবং তাতে ভাষার পাশাপাশি কাজের দক্ষতার উপরে গুরুত্ব দেওয়া হয়। তো এখানে অনেকগুলো টেস্ট, এই যে টেস্টটা যেটা আছে এর অনেকগুলো পার্ট আছে, যেমন হচ্ছে WPPSI, মানে হচ্ছে ওয়েলচার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। এটা হচ্ছে 2 বছর বয়স থেকে, 2 বছর মানে 2.5 বছর বয়স থেকে 7 বছর 7 মাস পর্যন্ত শিশুদের দেখা হয়। তারপরে হচ্ছে ওয়েলচার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, ওয়েলচার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। এটা হচ্ছে 6 বছর বয়সী বাচ্চাদের থেকে 16 বছর 11 মাস বয়স অবধি বাচ্চাদের পর্যন্ত। আরেকটা হচ্ছে ওয়েলচার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্ট স্কেল আর কি, এটা হচ্ছে 16 বছর বয়স থেকে 90 বছর পর্যন্ত এটা হচ্ছে। তাহলে এর এতগুলো পার্ট তোমরা দেখতে পেলে, বুঝতে পারছো। এবারে হচ্ছে এখানে কি কি হয় না, এখানে মৌখিক, বোধশক্তি, দার্শনিক যুক্তি, মানে মোটামুটি একই রকম, এখানে কোনো সেরকম পার্থক্য থাকে না, শুধু স্কেলটা, ওই বয়সের স্কেলটা আলাদা রয়েছে, এটাই হচ্ছে এই দুটোর ভেতরে পার্থক্য। এবং স্ট্যানফোর্ড বিনেটের বিপরীতে ওয়েলচার এমন সব কাজ যেমন ছবি সাজানো, ধাঁধা সমাধান যুক্ত করেন যাতে ভাষা ছাড়াও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এটা অনেকটা পারফরম্যান্স বেসিস হয়ে যায়, যেখানে দক্ষতার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, ভাষার উপরে বেশি গুরুত্ব না দিয়ে দক্ষতার উপরে। যেমন ধরে নাও একটা অঙ্ক করা, একটা হয়তো অঙ্ক দেওয়া হলো 2 আর 3 5 যোগ করতে বলা হলো, অন্য একটা এখানে কি করা হচ্ছে, সেখানে 2টো মার্বেল আর 3টে মার্বেল একসাথে রেখে দিল, বলা হলো কটা মার্বেল আছে। তাহলে এখানে দেখবে অনেকটা সহজে কিন্তু বিষয়টা বুঝতে পারা যাচ্ছে।
তো এর দ্বারা ডিমেনশিয়া, এডিএইচডি অর্থাৎ লার্নিং ডিসেবিলিটি নির্ণয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লার্নিং ডিসেবিলিটি নির্ণয়ের ক্ষেত্রে AHD, এখানে ADHD নির্ণয়ের ক্ষেত্রে এই ওয়েলচার স্কেলটা খুব ব্যবহার করা হয়। আবার অত্যন্ত একই রকম মোটামুটি গিফটেডদের ইন্ডিকেশনে কিংবা যারা ধরে নাও খুব মেধা উচ্চ মেধা সম্পন্ন তাদেরকে ডিটেকশনে কিন্তু এটা ব্যবহৃত হয়। এরপরে দেখো এখানে আছে আর্মি আলফা আর আর্মি বিটা। এই দুটো জিনিস আসলে কি সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করছি। এটা হচ্ছে একটা কিন্তু দলগত টেস্ট। এটা 1917 সালে, এই যে টেস্টটা এটা 1917 সালে 1917 সালে এটার উদ্ভাবন হয়, আর্মি আলফা এবং আর্মি বিটা। তো আর্মি আলফাটা হচ্ছে কিন্তু ভার্বাল অর্থাৎ মৌখিক। এটা মূলত শিক্ষিত এবং ইংরাজি জানা সৈনিকদের জন্য তৈরি করা হয়েছিল। এর যেটা মানে ব্যাকগ্রাউন্ডটা বলা হয় সেটা হচ্ছে এটা সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের সময়, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধ, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের সময় দ্রুত সেনা নিয়োগের জন্য এই পদ্ধতিটা উদ্ভাবন করা হয়। যারা শিক্ষিত, যাদেরকে মৌখিক ইনস্ট্রাকশন দেওয়া যায়, যারা ভাষা বুঝেন, ইংরাজি জানেন, শিক্ষিত, তাদের জন্য এই টেস্টটা, এতে ভাষার ব্যবহার ছিল অত্যাবশ্যক। এটা মৌখিক দক্ষতা, গাণিতিক সমস্যা মুখে মুখে, সাধারণ জ্ঞান, যুক্তিবোধ যাচাইয়ের জন্য প্রায় 200টা MCQ এবং সত্য মিথ্যা প্রশ্ন থাকতো। তাহলে এখানে তোমার 200 MCQ থাকতো, 200 MCQ থাকতো, সত্য মিথ্যা থাকতো, যার ভেতরে ট্রু ফলস থাকতো। সেটা তোমাকে ডিটেক্ট করতে হতো এই আর্মি আলফার ক্ষেত্রে। অন্যদিকে যেটা আর্মি বিটাটা রয়েছে, আর্মি বিটা, সেই আর্মি বিটার ক্ষেত্রে সেই সব মানে সৈন্যদের রিক্রুটমেন্টে কাজে লাগতো ওই একই সময়, যারা নিরক্ষর কিংবা ইংরেজি ভাষাটা ভালোভাবে জানতেন না তাদের জন্য। তাদের এই ভাষার পরিবর্তে ছবি, নকশা, প্রতীক ব্যবহার করে বা ধাঁধার মাধ্যমে তাদেরকে বের করা হতো। ছবির অসম্পূর্ণ অংশ পূরণ করতে দেওয়া হতো বা ঘনক ব্যবহার করতে দেওয়া হতো। পরীক্ষার্থীরা ভাষা না বুঝলেও যেন পরীক্ষা দিতে পারে সেজন্য মূকাভিনয় বা অঙ্গভঙ্গির মাধ্যমে, যেটা বলা হচ্ছে, তার নির্দেশনা দেওয়া হতো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে নন ভার্বাল, এটা নন ভার্বাল একটা টেস্ট আর্মি বিটাটা। তো এই দুটোর ধরন হচ্ছে, এটা ভার্বাল আর্মি আলফাটা, আর্মি বিটাটা হচ্ছে নন ভার্বাল। এর উপযোগিতাটা কি? উপযোগিতা হচ্ছে আর্মি আলফাটা শিক্ষিত এবং ইংরাজি ভাষীদের জন্য শুধুমাত্র, মানে তৎকালীন প্রেক্ষাপটে 1917 সালে, এবং আর্মি বিটাটা হচ্ছে নিরক্ষর এবং ইংরাজি ভাষী ব্যক্তিদের জন্য। পরীক্ষার উপাদানটা কি ছিল? পরীক্ষার উপাদান আর্মি আলফার ক্ষেত্রে ছিল প্রশ্নোত্তর, যুক্তি, গাণিতিক যুক্তি, যেগুলো MCQ থাকতো, ট্রু ফলস থাকতো তার ভেতরে, এটা মৌখিকভাবে ইনস্ট্রাকশন দেওয়া হতো। আর্মি বিটাতে কি থাকতো? ছবি থাকতো, প্রতীক থাকতো, পাজেল থাকতো, বিভিন্ন ধরনের ধাঁধা থাকতো, সেগুলোর মাধ্যমে মানে তাদের কাছ থেকে উত্তর নেওয়া হতো। এটা হচ্ছে দলগতভাবে নেওয়া হতো, একসাথে অনেকের উপরে, দুটোই কিন্তু দলগতভাবেই নেওয়া হতো। এটা এই জন্যই আমরা গ্রুপে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে
আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যার নাম হচ্ছে আরপিএম। ঠিক আছে, এখানে আরপিএম যেটা রয়েছে সেটা হচ্ছে রাবিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স। ঠিক আছে, রাবিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স এটাও একটা ইন্টেলিজেন্সের টেস্ট। এই টেস্ট মূলত হচ্ছে সংস্কৃতি নিরপেক্ষ, কালচার ফেয়ার। যেহেতু এই টেস্টে কোনো ভাষা বা শব্দের ব্যবহার নেই, তাই এটা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের ক্ষেত্রে এমনকি নিরক্ষর ব্যক্তিদের ক্ষেত্রেও টেস্ট করা হতে থাকে। পরীক্ষার্থীকে একটা জ্যামিতিক নকশা বা ম্যাট্রিক্স দেখানো হয় এবং একটি অংশে ফাঁকা থাকে। নিচে দেওয়া 6টি বা 8টা অপশন থেকে সঠিকটা খুঁজে বের করে প্যাটার্নটা পূর্ণ করতে দেওয়া হয়। কোনো রকমের ভাষার প্রয়োগ থাকে না, পুরোপুরিভাবে প্যাটার্ন দেখে উত্তর দাও। এবারে হচ্ছে টেস্টের ক্ষেত্রে প্রোগ্রেসিভ হওয়ার কারণ কি? প্রশ্নগুলো ছিল সহজ থেকে ধীরে 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 শুরু করে জটিলের দিকে নিয়ে যাওয়া হয়। এটা কি আমরা বৈশিষ্ট্য বলছি রাবিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের। ঠিক আছে, এলোর উচ্চারণগুলা দেখবে, আমি যেগুলো বলছি অনেক জায়গাতে দেখবে অন্য অন্য রকমের উচ্চারণ থাকবে। এলো কোনোটাই প্রকৃত উচ্চারণ নয়, যে যেমন ভাবে ইংলিশটাকে পড়ছে সে সেরকম ভাবে উচ্চারণটা করছে। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে কোনো ভুল বা সঠিক বলে আমার মনে হয় না যে কিছু আছে। তো এই যে আরপিএম সম্পর্কে বলছি, আরপিএম মানে হচ্ছে রাবিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। এখানে এই টেস্টের 3টা ভার্সন রয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস, 3টে ভার্সন এসপিএম স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। এটা সাধারণ মানুষের জন্য মূল সংস্করণ। এর 5টি সেটে 60টা প্রশ্ন থাকে, এতে 60টা প্রশ্ন থাকে। এটা শিশু থেকে বয়স্ক সবার ক্ষেত্রে প্রযোজ্য, সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 2 নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে কালার প্রোগ্রেসিভ সিপিএম মানে হচ্ছে কালার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। এটা 5 বছর থেকে 11 বছর বয়সী শিশু, বয়স্ক ব্যক্তি এবং সাধারণত বিশেষ মানসিক সহায়তা প্রয়োজন তাদের জন্য তৈরি করা হয়েছে। মনোযোগ আকর্ষণ করার জন্য এতে রঙিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। এটা 5 ইয়ার্স টু 11 ইয়ার্স। ঠিক আছে, এখানে 60টা কোশ্চেন থাকে। ঠিক আছে, এগুলো শুনে যাও জাস্ট, তাহলে কিন্তু কাজে লাগাতে পারবে। নোটসে এমন কিছু লেখা থাকবে না এখানে। এবারে হচ্ছে অ্যাডভান্স, আরেকটা হচ্ছে 3 নম্বরে অ্যাডভান্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স এপিএম। তাহলে আরপিএমটা 3টে ভাগ, এসপিএম, সিপিএম আর এপিএম। এপিএম মানে অ্যাডভান্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স। এটা গড় বুদ্ধিমত্তার চেয়ে বেশি মেধাবী কিশোর প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। উচ্চ পদে নিয়োগ বা বিশেষ মেধা অন্বেষণে এটা ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষাতে কি কাজে লাগছে না, স্কুলে মেধাবী শিক্ষার্থীদের যেমন গিফটেড আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স যারা শো করে তাদেরকে চিহ্নিতকরণের কাজে ব্যবহার হয়। বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিশেষ করে সামরিক বাহিনীতে যুক্ত ব্যক্তিদের যাচাইয়ের ক্ষেত্রে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যুক্ত ব্যক্তিদের যাচাইয়ের ক্ষেত্রে এই ধরনের টেস্টটা ব্যবহার করা হয়ে থাকে। ভাষা ছাড়াই মানুষের মানসিক দক্ষতা পরিমাপের জন্য চিকিৎসা শাস্ত্রেও অত্যন্ত এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ রয়েছে। কোনটা? পুরো রাবিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। এর উপরেই বেস করে তোমরা দেখবে অনেক সময় ওই চোখের ডাক্তারদের ওখানে ওই যে বিভিন্ন রকমের অক্ষর থাকে, যারা পড়তে পারে তাদের জন্য এবিসিডি লেখা থাকে, যারা পড়তে পারে না তাদের জন্য ই দিয়ে বিভিন্ন দিকে, ডান দিকে, বাঁ দিকে, ওপরে নিচে এরকম করে দেখবে একটা হোয়াইট কালারের মানে কি বলবো একটা বক্স থাকে, সেই বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। তো এগুলো কিন্তু তোমার নন ভার্বাল, যেখানে লেখা থাকছে, যেখানে পুরোপুরিভাবে জিনিসগুলোকে কোনো কিছু প্যাটার্ন দেখে নিয়ে বলতে পারছে, সেইগুলো টেস্ট করা হয়ে থাকছে। তো এইভাবে কিন্তু বুদ্ধির যাচাই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে এখানে আমরা শিক্ষাগত তাৎপর্য কি পাচ্ছি?
না, প্রতিটা শিশুর ক্ষেত্রে বুদ্ধির ধরন কিন্তু আলাদা, তাই শিক্ষককে বিভিন্ন পদ্ধতিতে পড়াতে হবে। সৃজনশীলতা, বুদ্ধির ক্ষেত্রে সৃজনশীলতার গভীর সম্পর্ক রয়েছে, সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে এবং আইকিউ অনুযায়ী পিছিয়ে পড়া শিশুদেরকে বিশেষ ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বলাই রয়েছে অলরেডি। তো সেই বিষয়গুলো এখানে আমাদের এই বুদ্ধিমত্তার সাথে সম্পর্কযুক্ত, সেগুলোকে এখানে তুলে ধরা হলো। তো এই হচ্ছে আমাদের বুদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ক্লাসটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা পরবর্তী যে এর থেকে থাকা এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই দিনের পরের দিনের যে ক্লাসটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।